রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির ত্রিমুখী হামলায় দিশেহারা ইসরায়েল, ধ্বংস কুয়েত বিমানবন্দর। স্থল অভিযানের পথে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে পৌঁছেছে ৩৫,০০০ মেরিন সেনা, প্রস্তুত ইরানের ১০ লাখ সেনা। ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, সৌদি আরব ও কাতারের বিপুল অর্থ হাতিয়ে নেবেন জেলেনস্কি। রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে ইরানকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি যুবরাজ বর্তমানে তার পা চাটায় ব্যস্ত। ইরান যুদ্ধে শনিবার ছিল ইসরায়েল ও গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য ভয়াবহ একটি দিন। এদিন ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি আর্মি একযোগে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইসরায়েল সহ গোটা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। কুয়েত, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান সারাদিন পার করেছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার মধ্য দিয়ে। শনিবার ইরানের মিসাইল আঘাত করেছে কুয়েতের প্রধান বিমানবন্দরে। এতে ধ্বংস হয়ে গেছে বিমানবন্দরের রাডার সিস্টেম। আগুন লেগেছে একাধিক জ্বালানি ডিপোতে। সারাদিন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কাতার। কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড ২৪ ঘন্টায় কমপক্ষে ১৫টি ড্রোন ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে একটি ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষের কারণে আবুধাবির কাছে শিল্পকেন্দ্র খলিফা ইকোনমিক জোনের ৩টি স্থানে আগুন লেগেছে। এতে ৬ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইরান থেকে ছুটে আসা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন প্রতিহত করেছে। ওমান নিউজ এজেন্সি আজ জানিয়েছে ড্রোন হামলায় সালালাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন এবং একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রাজধানী রিয়াদের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের একটি মিসাইল আঘাত করেছে তাদের একটি স্থাপনায় এবং হামলার পর তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে। শনিবার ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির একযোগে ত্রিমুখী হামলা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। কেন্দ্রীয় ইসরায়েলের এশতাওয়েলে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে কমপক্ষে ১১ জন। হিজবুল্লাহ হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে। ইয়েমেনের হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন তারা মিসাইল বৃষ্টি ছুড়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েল আর্মি ইয়েমেন থেকে ছুটে আসা ২টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার দাবি করেছে। জেনারেল সারি বলেন জায়নবাদী মানবতার দুশমন ইসরায়েলের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার একযোগে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনায়। ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরানের খুজেস্তানে অবস্থিত সবচেয়ে বড় পানি শোধনাগারে। খুজেস্তানের এই শোধনাগার ১ কোটি লিটার পানি ধারণ করতে পারে। ইসরায়েল শুক্রবার হামলা চালিয়েছে তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইসফাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। হামলার ফলে ধ্বংস হয়ে গেছে উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সহ গুরুত্বপূর্ণ অনেক ভবন। এছাড়া ইসরায়েল শনিবার ইরানের আরও ২টি পারমাণবিক গবেষণাগারে হামলা চালিয়েছে। ইসরায়েল আর্মি দাবি করেছে তারা ইরানের প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক ও প্রযুক্তি সংক্রান্ত স্থাপনা ধ্বংস করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা জানিয়ে বলেছেন ইরানও এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র পরিচালিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা পরিচালনা করবে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে ইরানের স্থল অভিযানের পূর্ণ প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩৫,০০০ মেরিন সেনা। মিনি বিমানবাহী রণতরী বা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ USS ত্রিপোলিতে করে তাদের নিয়ে আসা হয়েছে। তাদের সাথে এসেছে বেশ কয়েকটি ল্যান্ডিং ক্রাফট, অতিরিক্ত অনেক যুদ্ধ বিমান ও রণতরী। সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলায় ইরান ১০ লাখ আর্মি মোবিলাইজের উদ্যোগ নিয়েছে। ইরান আর্মিতে যোগ দেয়া ১০ লাখ নতুন সদস্যের প্রত্যেকে দেশ রক্ষায় জীবন পণ করে যুদ্ধে নামবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যমে তাদেরকে সুইসাইড আর্মি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নতুন করে ১০ লাখ আর্মি মোবিলাইজ করার ফলে ইরানের স্থল অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইরানকে স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। রাশিয়া তাদের স্যাটেলাইটের মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সব স্থাপনার তথ্য সংগ্রহ করে তা সরবরাহ করছে ইরানকে এবং এর ফলে ইরান গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় হামলা পরিচালনা করতে সক্ষম হচ্ছে। জেলেনস্কি বলেছেন তিনি এমন গোয়েন্দা তথ্য পেয়েছেন যেখানে বলা হয়েছে
রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর উপর নজরদারি চালাচ্ছে। তিনি দাবি করেন, চলতি সপ্তাহে 7টি এলাকায় নজরদারি চালানো হয়েছে এবং সেগুলোর ছবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারে অবস্থিত মার্কিন, মধ্যপ্রাচ্য ও ব্রিটিশ ঘাঁটি এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ ঘাঁটি। CNN জেলেনস্কির এই অভিযোগ প্রকাশ করে বলেছে, এই বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সাথে পরিচিত একাধিক ব্যক্তি জানিয়েছেন, রাশিয়া মার্কিন সামরিক সম্পদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। সৌদি আরব ও কাতার প্রতিরক্ষা চুক্তি করেছে ইউক্রেনের সাথে। প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন কাতার ও সৌদি আরবকে সহায়তা করবে ইরানের ড্রোন হামলা প্রতিহত করার ক্ষেত্রে। ইউক্রেনের দাবি, ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে। রাশিয়ার ছোড়া এসব ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে তারা দক্ষতা অর্জন করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা উদ্ভাবন করেছে। তাদের সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে সৌদি আরব ও কাতার। শনিবার কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগে সৌদি আরবের সঙ্গেও একই চুক্তি করেছেন জেলেনস্কি। প্রকাশিত খবরে বলা হয়েছে, বিনিময়ে ধুরন্ধর জেলেনস্কি কাতার ও সৌদি আরব থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে পারবেন। এছাড়া চুক্তিতে ইউক্রেনে কাতার, সৌদি আরবের বিপুল পরিমাণ বিনিয়োগের কথা রয়েছে। এদিকে ট্রাম্প শনিবার ফ্লোরিডার মিয়ামিতে একটি অনুষ্ঠানে বলেছেন, সৌদি আরবের মূল শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে আমার পশ্চাৎ দেশ চাটায় ব্যস্ত। এভাবে তার আমার পশ্চাৎ দেশ চাটতে হবে তা তিনি ভাবতে পারেননি, কিন্তু সেটাই এখন তাকে করতে হচ্ছে। ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ মনে করেছিলেন আমেরিকা একটি মৃত দেশ এবং আমিও আমেরিকার অন্য আরেকজন পরাজিত প্রেসিডেন্ট হব, কিন্তু এখন তিনি আমার পশ্চাৎ দেশ চাটছেন এবং আমার সঙ্গে ভবিষ্যতে তার ভালো ব্যবহার করতে হবে। ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি আর্মির আনসারুল্লাহ। এর ফলে ইরান যুদ্ধ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলকে এখন একসাথে ইরান, হিজবুল্লাহ ও হুথি আর্মির হামলা মোকাবেলা করতে হচ্ছে। একই সঙ্গে বিশ্বের তীব্র আকার ধারণ করতে যাচ্ছে জ্বালানি সংকট, কারণ হরমুজ প্রণালী বন্ধ হবার পর এবার বন্ধ হতে যাচ্ছে হুথি আর্মি নিয়ন্ত্রিত বাবাল মান্দাব প্রণালী। বাবাল মান্দাব প্রণালী বন্ধ হলে আরব সাগর ও ভূমধ্য সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে লোহিত সাগর। বন্ধ হয়ে যাবে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী মিশরের সুয়েজ খাল। এর ফলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেসব জাহাজ লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে আরব সাগর ও ভূমধ্য সাগরের মাধ্যমে যাতায়াত করত, তাদেরকে এখন কয়েক হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলের পথে। এতে ব্যাপকভাবে বাড়বে পরিবহন খরচ ও সময়। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর 1 মাসের মাথায় হুথি আর্মি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা হামলা চালায় মান্দাব প্রণালী, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে চলাচলরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজে। তারা আটক করে বেশ কয়েকটি পশ্চিমা জাহাজ। হুথিদের হামলার ফলে বেশ কয়েকটি জাহাজ সাগরে ডুবে যায় এবং অনেকগুলো জাহাজে আগুন লেগে ধ্বংস হয়ে যায়। এর ফলে দীর্ঘ সময় ধরে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার হুথি আর্মি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ফলে সেই একই অবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে লণ্ডভণ্ড হতে চলেছে গোটা বিশ্বের সমুদ্র পরিবহন ব্যবস্থা। বর্তমান মধ্যপ্রাচ্যের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রকাশ্যে আলোচনার নাটক শোনা গেলেও গোপনে নেওয়া হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। বাইরে থেকে যখন যুদ্ধবিরতি, মধ্যস্থতার শান্তি প্রস্তাব, গোপন যোগাযোগ এবং কূটনৈতিক বার্তা বিনিময়ের খবর সামনে আসে, তখন একই সময়ে আকাশপথ, সমুদ্রপথ, সামরিক ঘাঁটি, জ্বালানি রুট এবং কৌশলগত চেক পয়েন্ট ঘিরে এমন সব নীরব প্রস্তুতি চলছে যা যুদ্ধের ভয়াবহতার সংখ্যা তীব্র করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের কাজের ধরন সম্পর্কে যারা অবহিত তারা নিশ্চয়ই জানেন, ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আসলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। ট্রাম্পের কাছে জোর যার মুল্লুক তার, এটাই প্রধান নীতি। ট্রাম্প যখনই কোনো ভয়ঙ্কর হামলার ছক তৈরি করেন, তখন আলোচনা সংলাপের নাম করে নানামুখী মিথ্যাচারের খেলায় মেতে ওঠেন। বিগত সময়ে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধের ক্ষেত্রে যেমন আলোচনা নিয়ে চালবাজি করেছিলেন ট্রাম্প, এবারও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার নামে পুরোদমে সামরিক প্রস্তুতি শুরু করেছেন খার, হরমুজ এবং বন্দর আব্বাস নিয়ে। সর্বোচ্চ সেনা সমাবেশ ও সামরিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এদিকে ইরানও পূর্ব অভিজ্ঞতা থেকে তার প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার ইরানের নতুন চমক হতে পারে বাব আল মান্দেবে ইরানের প্রক্সি হুথিদের দিয়ে বন্ধ করে দিতে পারে। আব্দুল মালিক হুথি জানিয়েছেন তার বাহিনী প্রস্তুত রয়েছে বাব আল মান্দেব যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার জন্য।
যুদ্ধের পরবর্তী থিয়েটার হতে যাচ্ছে খার্ক দ্বীপ, বন্দর আব্বাস ও হরমুজ প্রণালী। ইরানের তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপ দিয়ে যায়, আর বছরে প্রায় $50 বিলিয়ন তেল। এটি দখল বা অবরোধ করলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হবে। বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান এটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করেছে। তাই আমেরিকা তার যুদ্ধটা এখন হরমুজ, খার্ক আর বন্দর আব্বাসে নিয়ে আসতে চায়। আমেরিকান 82তম এয়ারবর্ন ডিভিশন থেকে প্রায় 2000 প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগট মেয়ার ও তার স্টাফ রয়েছেন। এই ইউনিট বিশ্বের যে কোনো স্থানে 18 ঘন্টার মধ্যে মোতায়েন করতে পারে। তারা বিমান থেকে লাফিয়ে শত্রুর পেছনে ঢুকে বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে বিশেষজ্ঞ। 12 মার্চ থেকে অন্তত 35টি ভারী C-17 পরিবহন বিমানের ফ্লাইট শনাক্ত হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে ল্যান্ড করেছে। এগুলো এসেছে ফোর্ট ব্র্যাগ, হান্টার আর্মি এয়ারফিল্ড, লুইস ম্যাককর্ড সহ এয়ারবর্ন ও স্পেশাল অপারেশনস ইউনিটের ঘাঁটি থেকে। এ ধরনের বড় মুভমেন্ট সাধারণত আসল অপারেশনের প্রস্তুতির লক্ষণ। সেই সাথে 2200 থেকে 2500 মেরিনের এক্সপেডিশনারি ইউনিট USS ট্রিপলি ও অন্যান্য জাহাজে করে হরমুজ ও বন্দর আব্বাসের খুব কাছে পৌঁছে গেছে। এরা অ্যাম্বিফিয়াস আক্রমণে বিশেষজ্ঞ। সম্ভাব্য পরিকল্পনা হচ্ছে মেরিনরা উপকূলীয় বিমান ঘাঁটি দখল করে এয়ারবর্ন সৈন্যদের সাপোর্ট দেবে। ইরানও প্রস্তুতি নিয়েছে। ইরান জানে কি আসছে। খার্ক দ্বীপে তারা অতিরিক্ত সৈন্য, এয়ার ডিফেন্স সিস্টেম, ম্যান প্যাডস এবং অ্যান্টি পার্সোনেল ও অ্যান্টি আর্মার মাইন পেতেছে। উপকূলে মাইন পেতে কিল জোন তৈরি করা হচ্ছে। এখানে যুদ্ধ হলে তা রক্তাক্ত হবে, ফলে উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত কৌশল, আলোচনা এবং সামরিক চাপ ঐতিহাসিকভাবে তার ম্যাক্সিমাম প্রেশার নীতির সাথে মিলে। আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক অবস্থান শক্তিশালী করে ইরানকে আরও বেশি প্রেশারে রাখাটাই এখন অন্যতম লক্ষ্য, যাতে ইরানের সরকারের মনোবল ভেঙে যায় এবং ভয় পেয়ে ছাড় দেওয়া শুরু করে। কিন্তু এই দ্বৈত নীতিতে ঝুঁকিও আছে। খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান হলে তা আঞ্চলিক যুদ্ধকে আরও বড় আকার দিতে পারে এবং তেলের দাম বিশ্বব্যাপী আরও ঊর্ধ্বমুখী করবে। আমেরিকান এয়ারবর্ন ও মেরিনের দ্রুত মোতায়েন ক্ষমতা যুদ্ধের গতি বদলে দিতে পারে। তবে সময় ইরানের পক্ষেই থাকবে। ড্রোন, মিসাইল, মাইন ও প্রক্সি গ্রুপের মাধ্যমে দীর্ঘস্থায়ী অ্যাসিমেট্রিক যুদ্ধ চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শুধু কূটনৈতিক আলোচনায় বিশ্বাস করেন না। তার দর্শনে স্পষ্ট, জোর যার মুল্লুক তার। আমেরিকার কমান্ডার ইন চিফ হিসেবে তার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রীরা ডিফেন্স ওয়ার সেক্রেটারি পিটার হেগসেথ, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সবাই যুদ্ধপ্রিয়। এদের কাছে শক্তি প্রয়োগ, লক্ষ্যবস্তুতে আঘাত ও কৌশলগত দখলই আসল কার্যকর পদ্ধতি। এই কারণে পাকিস্তানের মাধ্যমে চলমান 15 পয়েন্ট যুদ্ধবিরতি প্রস্তাব ও আলোচনা কেবলই আইওয়াশ। ট্রাম্প সম্ভবত পরবর্তী বড় ধাপের জন্য সময় নিচ্ছেন। ইরানও এই বাস্তবতা বোঝে, তাই তারা পাকিস্তানের সাথে কথা বলার পাশাপাশি সৌদি আরব ও কাতারের সাথে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। ইরান চাচ্ছে না গালফের দেশগুলো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়ুক, বিশেষ করে সৌদি আরব আর কাতার। ইরান বর্তমানে সৌদি আরব আর কাতারে আক্রমণ অনেক কমিয়ে দিয়েছে, যাতে সৌদি সরাসরি যুদ্ধে না জড়ায়। ফলে সৌদি ও কাতারে অফিস, ব্যাংক, স্কুল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এখনও নিয়মিত আক্রমণ চলছে, তাই সেখানে পুরোপুরি স্বাভাবিকতা ফিরতে আরও সময় লাগবে। ইরান চায় না বড় আঞ্চলিক যুদ্ধে গালফের সব রাষ্ট্র একসঙ্গে তার বিপক্ষে চলে আসুক। এখন উভয় পক্ষের ট্রুপ মুভমেন্ট প্রায় সম্পূর্ণ। আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে। গণমাধ্যমের শান্তির কথা চললেও পেছনে চলছে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধ এই পর্যায়ে পৌঁছালে সহজে থামবে না, কিন্তু ফলাফলে নির্ভর করবে কে কত লাশ বহন করার ক্ষমতা রাখবে। প্রায় 8 বছর ধরে চলা ইরান ইরাক যুদ্ধে ইরানের প্রায় 2 লাখেরও বেশি সেনা ও যোদ্ধা শহীদ হয়েছিল। এই রক্তাক্ত যুদ্ধ ইরানকে শিখিয়েছে যে শুধু সামরিক শক্তিতে নয়, দীর্ঘস্থায়ী প্রতিরোধ ও অসম যুদ্ধের কৌশলেও শত্রুকে ক্লান্ত করা যায়। আজকের পরিস্থিতিতে ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না। তারা জানে
যদি শুধু অস্থায়ী থামাথামি হয় তাহলে আবার যুদ্ধ শুরু হবে, যুদ্ধবিরতি ফের যুদ্ধবিরতি, এই চক্রে আটকা পড়বে। তাই ইরানের লক্ষ্য স্পষ্ট, যুদ্ধকে প্রতিপক্ষ তথা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এতটা ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক করে তোলা যাতে ভবিষ্যতে কেউ ইরানকে সহজে আক্রমণ করতে সাহস না পায়। ইরাক ইরান যুদ্ধ ইরানের সামরিক মনস্তত্ত্বে আজও সক্রিয়। সেই যুদ্ধে দীর্ঘ 8 বছর ধরে বিপুল প্রাণহানি সত্ত্বেও রাষ্ট্র কাঠামো টিকে ছিল। ফলে ইরানের প্রতিরক্ষা নীতিতে হতাহতের সংখ্যা কমানো এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ বড় উপাদান। আধুনিক প্রযুক্তি বদলে গেছে, কিন্তু কৌশলগত অভিজ্ঞতা বদলায়নি। তারা জানে প্রতিপক্ষ দ্রুত ফল চাইবে, আর দীর্ঘ যুদ্ধই প্রতিপক্ষের রাজনৈতিক চাপ বাড়াবে। এখানেই যুক্তরাষ্ট্রের বড় শক্তি ও দুর্বলতা এক হয়ে গেছে। প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা, প্রিসিশন স্ট্রাইক, সম্মিলিত কমান্ড সবই তার শক্তি, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষতি, সামরিক ব্যয় ও রাজনৈতিক চাপ তার সীমাবদ্ধতা। ফলে দ্রুত ফলাফল না আসলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য কতটুকু থাকবে সেটাই দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ। খার, হরমুজ এবং বন্দর আব্বাস কেন্দ্রিক যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ববাজারে এই যুদ্ধের প্রভাব পুরো দুনিয়াকে তছনছ করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে আগ্রাসনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। যুদ্ধে সরাসরি অংশ না নিয়েও দেশগুলোর যে ক্ষতি হয়েছে তা সহজে কাটিয়ে ওঠার নয়। এর মধ্যে একটি দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতি মূল্যায়নের একটি অন্যতম মাপকাঠি হলো সেই দেশের বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ আরব আমিরাতের বিমান যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে যাচ্ছে। বর্তমানে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। দুই দেশে মানুষের যাতায়াত কমে গেছে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সব ইসরায়েলিদের ভিড় দেখা যাচ্ছে যারা দেশে ফেরার চেষ্টা করছেন। এর বিপরীতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেখানে আগত ফ্লাইটগুলো প্রায় খালি, অথচ ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো যাত্রীতে ঠাসা। অর্থাৎ আরব আমিরাতের কেউ আর থাকতে চাইছে না। দুবাই বা উপসাগরীয় অঞ্চল থেকে যারা পালিয়ে যাচ্ছেন তারা মূলত বিদেশি। তারা সেখানে গিয়েছিলেন কর সুবিধা, ব্যবসার সুযোগ এবং বিলাসবহুল জীবনযাপনের টানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়া তাদের জীবনযাত্রার অংশ ছিল না। দুবাইয়ে যারা এতদিন বিলাসবহুল জীবনযাপন করতেন তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকতে চাইছেন না। সবাই যে জীবনের ঝুঁকির মধ্যে পড়বেন তা নয়, কিন্তু এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। বিমানবন্দরগুলোতে একাধিকবার ইরানের মিসাইল ও ড্রোন আঘাত এনেছে। সবার মনে আতঙ্ক, যদি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে এখান থেকে আর বের হতে পারবেন না। এই আতঙ্ক থেকে ধনাঢ্য ব্যক্তিরা আরব আমিরাত ছেড়ে চলে যাচ্ছেন। এর প্রভাব শুধু আমিরাতের অর্থনীতিতে পড়ছে তা নয়, দেশটির ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটির প্রতি অনেকে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবেন। ইসরায়েল এবং দুবাই উভয় অর্থনীতি মানব সম্পদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ইসরায়েলের ব্রেইন ড্রেন বা মেধা পাচার সমস্যার মূল কারণ যুদ্ধকালীন পালানো নয়। অন্যদিকে দুবাই এবং বাকি উপসাগরীয় অঞ্চলে এই যুদ্ধ দক্ষ মেধাবী জনশক্তির চলে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে দুবাই, কারণ সেখানকার জনসংখ্যার 90% বিদেশি। তাদের মেধা ও শ্রমই দুবাইকে বিমান চলাচল, অর্থায়ন এবং উচ্চ প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করেছে। এই বিদেশিরা বিপুল পরিমাণ সম্পদও নিয়ে এসেছেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের মতো পরামর্শক প্রতিষ্ঠানের মতে দুবাইয়ে 72,500 জন মিলেনিয়ার এবং 15 জন বিলেনিয়ার বাস করেন। এই ধনীরা মূলত এই মরু শহরে আবাসন খাত ও ব্যবসায় বিনিয়োগ বাড়িয়েছে। আরব আমিরাতের বাইরে যদি সৌদি আরবের দিকে দেখি তাহলে দেশটিতে বিদেশি জনসংখ্যা প্রায় 44%, বাহরাইনে 53 থেকে 54%। এছাড়া ভৌগোলিক কারণে সৌদি আরব কিছুটা নিরাপদ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত আরব আমিরাত ও বাহরাইনে যতটা ইরানের আক্রমণ হয়েছে ততটা সৌদি আরবে হয়নি। ফলে সৌদি আরবের বিদেশিরা কিছুটা স্বস্তিতে রয়েছে। সৌদি আরব থেকে দেশ ত্যাগের সংখ্যাও কম।
তবে আসল ভয় হলো যুদ্ধের পরবর্তী অবস্থা নিয়ে। আরব দেশগুলোর ভয় হলো যদি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা অক্ষত থাকে তাহলে এর বড় ধরনের প্রভাব পড়বে। ইরান যদি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তাহলে এ দেশগুলোর অর্থনীতি হুমকিতে পড়তে পারে। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি নির্ভরতা কাটিয়ে এবং একটি বৈশ্বিক বহুমুখী অর্থনীতি হওয়ার যে স্বপ্ন তা বাধাগ্রস্ত হবে, কারণ ইরান এই জ্বালানি প্রবাহ নিয়ে যে নিরস্ত্র করার ক্ষমতা রাখে তা প্রমাণ হয়েছে। উপসাগরীয় দেশগুলোর জন্য ভালো খবর হলো তেল ও গ্যাস খাত যুদ্ধের মধ্যেও টিকে থাকার সক্ষমতা রাখে। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ থাকায় উৎপাদন ও রপ্তানি সাময়িকভাবে ব্যাহত হলেও বিশ্ববাজার উপসাগরীয় জ্বালানির উপর নির্ভরশীল। বিশ্বের 30% তেল এবং 15% প্রাকৃতিক গ্যাস এই অঞ্চল থেকেই আসে। উপসাগরীয় অঞ্চল নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তেল ও গ্যাসের উপর নির্ভর করে এসব দেশে যে অর্থনীতি দাঁড়িয়েছে তা আগামী দিনে চ্যালেঞ্জের মুখে পড়বে। উপসাগরীয় দেশগুলোর নেতারাও তা জানেন। এ কারণে তারা এই অঞ্চলের অর্থনীতির রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধ যেন সব পরিকল্পনা ও হিসাব নিকেশ উলটপালট করে দিয়েছে। বিমান চলাচল, পর্যটন এবং এভিয়েশন হাব হিসেবে এসব দেশের ভূমিকা এখন অত্যন্ত নাজুক। এমিরেটস এবং কাতার এয়ারওয়েজ বিশ্বের সেরা এয়ারলাইন্সগুলোর অন্যতম। দুবাই বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম ছিল এবং আল মাকতুম বিমানবন্দরকে আরও বিশাল করার পরিকল্পনা চলছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমিরেটস ও কাতার এয়ারওয়েজের শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছে। কতদিনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ জানে না। বিশ্বের ধনী ব্যক্তি আর পর্যটকদের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছিল উপসাগরীয় অঞ্চল হলো অশান্ত মধ্যপ্রাচ্যের মাঝে একটি শান্তির দ্বীপ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা এখন চ্যালেঞ্জের মুখে। বিশ্বের তেলের প্রয়োজন আছে, মধ্যপ্রাচ্যের তেলের দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে। কিন্তু যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর বিলাসবহুল হোটেল বা ওয়াটার পার্কের তো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে বিনোদন বা অবকাশ যাপনের জন্য যুদ্ধ পরিস্থিতিতে এসব দেশ ভ্রমণের জন্য কেউ আগ্রহী হবে না। দুবাই বা অন্য আরব দেশগুলোর শহরগুলোকে বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মেধাবীদের ধরে রাখা জরুরি। যদি রাজনৈতিক ঝুঁকি বেশি থাকে তবে মেধাবীরা দুবাইয়ের বদলে লন্ডন, নিউ ইয়র্ক বা সিঙ্গাপুরে কাজ করাকে বেছে নেবে। মেধাবী লোকদের চাকরির অভাব নেই। অনেকে এসব শহর বেছে নেন ভালো বেতনের পাশাপাশি নিরাপত্তার কারণে। যখন জীবনের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তখন কিছুটা কম বেতনে হলে অন্য কোনো শহর বেছে নেবেন তারা। আরব দেশগুলোর প্রযুক্তি খাত এখন হুমকির মুখে। আমাজন, মাইক্রোসফট এবং গুগলের মতো কোম্পানিগুলো এই অঞ্চলের ডেটা সেন্টার তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যুদ্ধের শুরুতে আমিরাত ও বাহরাইনে আমাজনের 3টি ডেটা সেন্টারে হামলা হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। এর ফলে আরব দেশগুলোকে ঘিরে যে এআই নির্ভর অর্থনীতি দাঁড় করানোর পরিকল্পনা তা এখন বাধাগ্রস্ত হবে। পরিস্থিতি থেকে উত্তরণ নির্ভর করছে যুদ্ধ কিভাবে শেষ হয় তার উপর। সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানে বর্তমান শাসক গোষ্ঠীর অধীনেই থাকে। যদি তাদের সক্ষমতা অটুট থাকে তবে তা প্রতিবেশীদের জন্য চিরস্থায়ী হুমকি হয়ে দাঁড়াবে। কিছুটা ভালো পরিস্থিতি হবে যদি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয় বা দেশটি অস্থিতিশীল হয়ে পড়ে। সেরা পরিস্থিতি হবে যদি ইরানে একটি মধ্যপন্থী ও পশ্চিমা বান্ধব সরকার ক্ষমতায় আসে। তাহলে উপসাগরীয় অঞ্চল আবার স্বাভাবিক ব্যবসায়িক ধারায় ফিরতে পারবে। কিন্তু ইরানের যুদ্ধের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে ইরানের শাসন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, যা আরব শাসকদের জন্য এক প্রকার দুঃসংবাদ। এখন এই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা তেলের উচ্চ মূল্যের উপর নির্ভর করবে। আর যদি তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় তাহলে বড় বিপর্যয় নেমে আসবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।